নমস্কার, আমি অরুণ। ইটিএফে এসআইপির মাধ্যমে ট্রেডিং করার যে পদ্ধতি নিয়ে আমি আপনাদের সাথে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি, এসএমএস পেয়েছি, হোয়াটসঅ্যাপ পেয়েছি, এমনকি আমি নিজেও অনেক ফোন রিসিভ করেছি। সেখান থেকে একটা বিষয় আমি স্পষ্ট, আপনাদের কনসেপ্টটা খুব গ্রহণযোগ্য হলেও এখানে অনেক অজানা প্রশ্নের উত্তর আপনাদের কাছে রয়ে গেছে। আজকে আপনাদের প্রত্যেককেই, এমনকি নতুন যারা এই ভিডিওটা আমার দেখছেন তাদেরকেও ইটিএফে ট্রেডিং সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দিতে পারবো বলে আশা রাখছি। দেখুন, মিউচুয়াল ফান্ডে এসআইপি আজকাল আমরা সবাই করি এবং ট্রেডিংও কম বেশি আমরা সবাই করি, কিন্তু মিউচুয়াল ফান্ড আর ট্রেডিং একে অপরের সঙ্গে একটা বিপরীতমুখী সম্পর্ক নিয়ে চলে। মিউচুয়াল ফান্ডে আমাদের পেশেন্সের টেস্ট হয়। এখানে ধৈর্য না রাখতে পেরে আমরা আমাদের কষ্টের টাকা নষ্ট করে ফেলি। আর ট্রেডিংয়ে কি হয়, ট্রেডিংয়ে ডিসিপ্লিনের দরকার হয়, এখানে আবার ধৈর্য দেখিয়ে আমরা আমাদের কষ্টের টাকা নষ্ট করি। তো এই পেশেন্স আর ডিসিপ্লিনের টানাপোড়েনে আমরা আমাদের স্বপ্নের পোর্টফোলিও তৈরি করতে পারি না। কিন্তু ইটিএফে ট্রেডিং পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে এসআইপির মতো অল্প অল্প করে আপনি টাকা জমা করারও সুযোগ পাবেন এবং একটা ডিসিপ্লিন ওয়েতে প্রফিট বুক করে আপনার পোর্টফোলিওকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আজকে ইটিএফে এসআইপির মাধ্যমে ট্রেডিং করে আমরা আমাদের পোর্টফোলিওকে কিভাবে স্বপ্নের পোর্টফোলিওতে তৈরি করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। এখানে একটা এক্সেল আপনাদেরকে দেখাবো। আগের ভিডিওতে এই এক্সেলই আপনাদের দেখিয়েছি। এটা শুধুমাত্র একটা এক্সেল নয়, এখানে একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি কিভাবে একদম শূন্য থেকে আরম্ভ করে জীবনে একজন সফল এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করে, সেটার একটা লাইভ এক্সাম্পল আছে। একজন ব্যক্তি 1.5 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা করার প্ল্যানিং করে। শুধু যে প্ল্যানিং করে তাই না, সেই ব্যবসাটার একটা ব্যাক টেস্ট বা ব্যাক ক্যালকুলেশনও সে করে। সেখানে সে দেখে আমার প্ল্যানিংটা যদি ঠিকঠাকভাবে আমি এক্সিকিউট করতে পারি, তাহলে আমার এই 1.5 লাখ টাকার যে মূলধন সেটা 3.5 বছরে, মাত্র 3.5 বছরে বেড়ে হয়ে যাচ্ছে 1 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, শুধু প্ল্যান করলেই তো হবে না, কিভাবে এই প্ল্যানিংটা সফল হচ্ছে সেটারও একটা ব্যাখ্যা লাগবে। এই এক্সেলের আজকে দুটো পার্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পার্টে দেখব কিভাবে এই এক্সেলটাকে সে প্রয়োগ করেছিল, মানে এর ব্যাক টেস্ট করেছিল, ব্যাক ক্যালকুলেশন করেছিল, সেই ক্যালকুলেশনটা কিভাবে করেছিল সেটা আমরা যেমন বোঝার চেষ্টা করব, তার সাথে সাথে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব, সে এই প্ল্যানটাকে সাকসেস করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিল সেগুলো কি যথাযথ ছিল নাকি আকাশকুসুম কল্পনা ছিল। তো এই ভিডিওটা একটা মজাদার ভিডিও হতে চলেছে আপনাদের জন্য, সঙ্গে থাকুন। ব্যক্তিটি কি করলো? ব্যবসা করবে, ব্যবসা করার জন্য একটা দোকান ঘরের প্রয়োজন। তো সে নিজের বাড়িতেই একটা ঘর পড়েছিল, সেটাকে দোকান ঘর হিসেবে বেছে নিল। এইবার সেই দোকান ঘরে স্টক মজুত করতে হবে। তো সে কী করলো, 5,000 টাকা নিয়ে মহাজনের কাছে গেল। এইবার মহাজনের কাছে গিয়ে স্টক পছন্দ করলো। এক একটা স্টকের দাম 1,000 টাকা, এরকম সে স্টক দেখলো এবং মহাজনকে 5,000 টাকা দিয়ে দিল। দিয়ে বলল, আমি একটা স্টক নিয়ে যাচ্ছি, আর আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে স্টক আমার দোকানে পৌঁছে দেবেন। এই বলে সে একটা স্টক নিয়ে এসে দোকানে স্টক করে দিল। এইবার দ্বিতীয় সপ্তাহে সে আবার মহাজনের কাছে গেল, কিন্তু কত টাকা নিয়ে গেল এই এক্সেলে দেখুন। এইটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহে সে নিয়ে গেল 5,150 টাকা। কেন 5,150 টাকা নিয়ে গেল? কারণ তার এটা প্ল্যানিং ছিল যে আমি 1,000 টাকা করে যে স্টক কিনেছি 5,000 টাকার টোটাল মূল্যের, সেই স্টকটা আমি বিক্রি করব 3% প্রফিটে। এবার যদি 3% প্রফিট হয় তাহলে 5,000 টাকার ওপর কত হচ্ছে? 5,150। তো সেই দ্বিতীয় সপ্তাহে আবার সে মহাজনের কাছে গেল 5,150 টাকা নিয়ে। এইবার সে স্টক চয়েস করলো 1,030 টাকার, মানে একটা স্টকের দাম 1,030 টাকা। তো মহাজনকে 5,150 টাকা দিয়ে দিল, আর একটা স্টক নিয়ে সে চলে এলো আর মহাজনকে বলে এলো, ইনস্ট্রাকশন দিয়ে আসলো যে প্রত্যেক সপ্তাহে আমার কাছে যেন একটা করে স্টক পৌঁছে যায়। তো আবার সে এইভাবে তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ একইভাবে সে করলো। পঞ্চম সপ্তাহে সে কত টাকা নিয়ে গেল মহাজনের কাছে? 5,627 টাকা 54 পয়সা। এটা কিন্তু একটা ক্যালকুলেশন। এবং
একটা স্টক সে পছন্দ করলো 1126 টাকা করে। এই 1126 টাকার একটা স্টক নিয়ে সে চলে আসলো আর মহাজনকে কি বলে আসলো, প্রত্যেক সপ্তাহে একটা করে স্টক যেন আমার দোকানে পৌঁছে যায়। এইবার সে যখন পঞ্চম সপ্তাহ স্টকটা নিয়ে দোকানে আসলো, তখন কি দেখলো, সে প্রথম সপ্তাহে যে স্টকটা অর্ডার দিয়েছিল, মহাজনকে বলেছিল 5 সপ্তাহে 5টা পাঠিয়ে দেওয়ার জন্য, সেই স্টকটার একটা সেট তৈরি হয়ে গেছে। একটা সেট তৈরি হয়ে গেছে মানে এইবার সেই স্টকটা সে বিক্রি করতে পারবে। মানে সে যদি সেই স্টকটা 3% প্রফিটে কোনো কাস্টমার পায় তাহলে সে বিক্রি করে দেবে। ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেল। এইবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি 3% প্রফিট না হয় তাহলে কি হবে? আসছি সেই প্রশ্নের উত্তরে। এইবার এর বাস্তব রিয়েলিটিটা বুঝুন। রিয়েলিটিটা হচ্ছে, আমার যেটা দোকানঘর সেটা হচ্ছে আমার ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট আমি এমন একটা জায়গায় খুলব যেখানে কোনো পয়সা যেন কোনো সময় না লাগে এবং এএমসি চার্জ মানে ভাড়াও যেন আমাকে দিতে না হয়। দ্বিতীয় যেটা হচ্ছে মহাজন। মহাজন হচ্ছে এটা এখানে আমার নিজের অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্টে আমি প্রথম সপ্তাহে 5,000 টাকা জমা দেবো আর ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে পরের 4 সপ্তাহে যেন 1,000 টাকা করে করে আমার একই হচ্ছে ইটিএফ কেনা হয়। আমার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট টাকা কেটে আমার ডিম্যাট অ্যাকাউন্টে ইটিএফ কেনা হবে। এই হচ্ছে ব্যাপারটা। তো এখন ব্যাপার হচ্ছে, যদি 5 সপ্তাহ পরে যখন আমার একটা স্টক জমা হয়ে গেছে তখন যদি আমার বিক্রি না হয় তাহলে কি করব? সেই ক্ষেত্রে আমাদের কাছে আরও একটা অপরচুনিটি খুলে যাবে। কারণ এখানে বিক্রি না হলে আমরা কিন্তু কোনোভাবেই এটাকে খারাপ চোখে দেখব না। কারণ আমার যে স্টক আমি মজুত করছি দোকানে, সেটা কিন্তু পচে যাবে না, নষ্ট হবে না, এক্সপায়ারি নেই। যারা অপশনে খেলেন, ফিউচারে ট্রেড করেন, তারা জানেন অপশনের একটা এক্সপায়ারি থাকে, সেই এক্সপায়ারিতে গিয়ে স্টক জিরো হয়ে যায়। আবার একটা প্রিমিয়ামও পে করতে হয় প্রত্যেক দিন। যদি আপনার ধরুন আপনি নিফটির বা ব্যাঙ্ক নিফটির অপশনে ট্রেড করছেন, তার নিফটি ব্যাঙ্ক নিফটি যদি একই জায়গাতেও থাকে তাহলেও তার অপশন প্রাইস কিন্তু কমে যায়, প্রাইস ডিকে হয়, সেটাকে বলা হয় প্রিমিয়াম কমে যাওয়া। তাহলে সেটা সেই স্টক ঘরে রেখে দেওয়ার জন্য ভাড়া লাগছে। তাহলে আমার ইটিএফ ঘরে রাখার জন্য কোনো ভাড়া নেই, কোনো এক্সট্রা চার্জ নেই, কোনো এক্সপায়ারি নেই। তাহলে আমার কাছে যদি স্টক বিক্রি না হয় তাহলে আমার কাছে ওটা অপরচুনিটি। আমি তখন ব্যাংকে কি ইনস্ট্রাকশন দেবো না, আমার যেটা 1,000 টাকা করে উইকলি কাটছিল সেটা আমি বেশি লোভ করব না, সেই উইকলিটাকে মান্থলিতে কনভার্ট করে দেবো এবং 10 ভাগের 1 ভাগ, মানে যেটা আমার 1,000 টাকা কাটছিল সেটা কি হবে, 100 টাকা করে আমার কাটবে প্রত্যেক মাসে। এবং সেটাতে আমার সুবিধা কী হবে, আমি যেমন তাড়াতাড়ি সেই স্টক থেকে প্রফিট বুক করতে পারবো এবং এক্সট্রা যেটা অ্যাভারেজ বাইং করছি সেটার উপর যে প্রফিটটা পাবো সেটাও আমার এক্সট্রা, সেটা কিন্তু এখানে ক্যালকুলেশনে দেওয়া নেই। এই দুটোর জন্য আমরা এই পদ্ধতিতে অ্যাভারেজ বাইংটাকে ইনক্লুড করেছি। অ্যাভারেজ বাইংটা স্টকের ক্ষেত্রে কিন্তু খুবই রিস্কি হতে পারে, কারণ একটা স্টক যে কোনো সময় জিরো হয়ে যেতে পারে। ইটিএফ কখনোই কোনোভাবেই জিরো হবে না। এইটাকে আমরা মন্ত্র করে আমরা কিন্তু অ্যাভারেজ বাইংটাকে এখানে ইনক্লুড করেছি। এতটা বোঝা গেল, ক্লিয়ার? এইবার দেখুন, এখানে আরেকটা নেগেটিভ দিক চিন্তা করা হয়েছে। আমরা যেটা বলছিলাম যে 1.5 লাখ টাকা ব্যক্তিটি ব্যবসায় বিনিয়োগ করেছে। এবার 1.5 লাখ টাকা কেন বিনিয়োগ করেছে, একদম নেগেটিভ ধরা হয়েছে যে 6 মাস কোনো প্রফিট আমরা বুকিং করতে পারিনি। মানে স্টক আমরা দোকানে নিয়ে এসেছি কিন্তু সেই স্টকের কাস্টমার আসেনি। হতেই পারে, নতুন দোকান, একটা পরিচিত তো সময় লাগবে। সেই জন্য আমরা 6 মাস হাতে নিয়ে 6 মাসের পরে প্রফিট বুকিং করব, এই প্ল্যানিংয়ে আমরা যাচ্ছি। তাহলে 6 মাস এই ব্যবসাটাকে চালাতে গেলে একটা তো ফান্ডের দরকার। সেই ফান্ডের ক্যালকুলেশনটা আপনারা দেখুন। সেই ফান্ডের ক্যালকুলেশন হচ্ছে এটা। এইটা হচ্ছে সপ্তাহ, ভালো করে বুঝবেন। এইটা হচ্ছে সপ্তাহ। 1 নম্বর সপ্তাহে আমি 1,000 টাকা কী করেছিলাম, একটা মাল নিয়েছিলাম আর মহাজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে পরপর 5 সপ্তাহ 5,000 করে, মানে 1,000 করে আরও 4,000 টাকা আমার হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টে ইটিএফ কেনা হবে। এবং সেটা প্রফিট বুকিং হয়নি,
ধরিয়ে নিয়েছি যে 6 মাস কোনো প্রফিট বুকিং হবে না। 6 মাস মানে হচ্ছে একদম 24 সপ্তাহ। এই দেখুন 24 সপ্তাহের হিসাব দেওয়া আছে, এটা হচ্ছে 24 সপ্তাহ। তাহলে এখানে কি হবে, এখানে 10 নম্বর সপ্তাহে গিয়ে আবার আমি কি করব, 100 টাকা অ্যাভারেজ বাইং করব, 1000 টাকার 10 ভাগের 1 ভাগ। এবং 13 নম্বর সপ্তাহে আবার 100 টাকার অ্যাভারেজ বাইং হবে, 21 নম্বর সপ্তাহে আবার 100 টাকার অ্যাভারেজ বাইং হবে। এইভাবে প্রথম ইটিএফটাতে 6 মাসে আমি বিনিয়োগ করব 5400 টাকা। সেম অ্যাজ দ্বিতীয় ইটিএফটা দেখুন, প্রথম সপ্তাহে তো দ্বিতীয় ইটিএফে কোনো পয়সা দিইনি, দ্বিতীয় সপ্তাহে আমরা মহাজনের কাছে গিয়ে 1030 টাকা দিয়েছিলাম, আর বাকি 4টে ইনস্ট্রাকশন দিয়ে এসেছিলাম আমার কাছে যেন স্টক পৌঁছে যায়। তো সেখানে আমরা 11 নম্বর সপ্তাহে 103 টাকা অ্যাভারেজ বাইং করবো। 103 টাকা কোথা থেকে আসলো, 1030 টাকার হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এইভাবে এটা 24 সপ্তাহে মানে 6 মাসে লাগবে 5562 টাকা। তৃতীয় ইটিএফেও ইটিএফ 3তেও এইভাবে আমার কিন্তু লাগবে 5729 টাকা, একবারে 6 মাসের হিসাব। এইভাবে আমরা চতুর্থ পঞ্চম একদম 10 নম্বর এটাকে ছোট করে দেখাই। আচ্ছা, আপনাদের ইউটিউবে এই ফেসিলিটিস আছে, যদি আপনারা দেখতে না পান এটাকে ক্রপ করে বড় করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। একদম দেখুন, এখানে 20টা সপ্তাহ আমরা ইটিএফ কিনবো। 20 সপ্তাহে যে আমরা ইটিএফ কিনবো, সেখানে 20 সপ্তাহে আমাদের ইটিএফ কেনা হবে এবং লাস্ট ইটিএফে কত টাকা লাগছে, 8770 টাকা। এবং টোটাল টাকা আমাদের কত খরচা হচ্ছে, 1,39,105 টাকা। আমি 1.5 লাখ কেন বলেছি, কারণ এই যে অ্যাভারেজ বাইংগুলো ধরুন 100 টাকার কোনো কিছু কিনছি, কিন্তু এমন একটা ইটিএফ আছে যার একটা পিসের দামই হচ্ছে 200 টাকা বা 250 টাকা বা 300 টাকা। তো সেই ক্ষেত্রে তো মিনিমাম একটা আমাকে কিনতে হবে, সেই জন্য এই অ্যামাউন্টটা কিন্তু অনেক সময় আপনার বেশি লাগতে পারে। সেই জন্য 1.5 লাখ টাকা রাউন্ড ফিগারে ধরেছি। তাহলে এই 1.5 লাখ টাকার হিসাব বোঝা গেল। এই 1.5 লাখ টাকা যদি আমি প্রথম 6 মাসে লাগাতে পারি বা ইনভেস্ট করতে পারি, তাহলে আমার 6 মাসে আমার বিক্রি হোক না হোক আমি ওসব কোনো চিন্তাই করব না। এখন চলে আসবো আগের এক্সেলে। 25 নম্বর সপ্তাহে কি হবে। 24 নম্বর সপ্তাহ তো আমরা ঘর থেকে টাকা দিয়ে কাজটা কমপ্লিট করেছি, চালিয়েছি। এইবার 25 নম্বর সপ্তাহে আমাদেরকে এই ব্যবসাটা চালাতে গেলে রোলিং হতে হবে। মানে প্রথম সপ্তাহে যেটা আমি প্রফিট বুক করেছি বা দ্বিতীয় সপ্তাহে প্রফিট বুক হয়েছে, সেই টাকা থেকে আমি রোলিং করব এবং সেই টাকা নিয়ে যাব মহাজনের কাছে, মাল কিনবো, আবার প্রফিট করব, আবার মাল কিনবো। এইভাবে আমার ব্যবসাটাকে রোলিং হবে। রোলিং হতে হতে আমি তো প্রফিট বুকিং কিন্তু কোনোটাই ঘরে নিয়ে যাব না। সেই প্রফিট বুকিংগুলো আমার মূলধনের সঙ্গে অ্যাড হবে এবং মূলধন আমার বাড়তে যাবে। এবং এইভাবে দেখুন বাড়তে আসছে, 35 সপ্তাহে হয়ে গেছে 13,000। এইভাবে বাড়তে আমি কি বলেছিলাম, আমার মূলধন হতে হবে 1 কোটি। এটাই আমাদের লক্ষ্য ছিল। দেখা যাক কিভাবে হয়। মূলধন বাড়তে আস্তে আস্তে এইভাবে একদম নিচে চলে আসুন। আস্তে আস্তে দেখুন 182 সপ্তাহ থেকে 183 সপ্তাহে আমাদের কি হচ্ছে, তখন আমরা যে টাকাটা মহাজনের কাছে নিয়ে যাচ্ছি সেটার অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ। এইবার 10 লাখ টাকা আমরা নিয়ে যাচ্ছি একটা ইটিএফ বা একটা স্টক কেনার জন্য, এবং মহাজনকে দিয়ে আসছি টাকাটা, আর আমরা একটা স্টক নিয়ে আসছি কত, 2 লাখ টাকার। ঠিক আছে, এইবার 10 লাখ টাকা করে যদি একটা স্টক আমার হচ্ছে দোকানে মজুদ হয়, তাহলে এটা আমরা ধরে নিই যে মিনিমাম আমার সব স্টক তো দোকানের বিক্রি হয়ে যায়নি, মিনিমাম কিছু স্টক দোকানে আছে। তো যত কম করেই থাকুক আপনার দোকানে মিনিমাম 10টা স্টক থাকবেই, মানে 10টা স্টকের একটা সেট থাকবেই। এবার 10টা স্টক যদি আপনার দোকানে থাকে, তাহলে একটা স্টকের মূল্য যদি হয় 10 লাখ, তাহলে কত হচ্ছে, 1 কোটি টাকা। ঠিক আছে, তাহলে আমার ক্যাপিটাল বা মূলধন বেড়ে হয়ে গেল কত, 1 কোটি। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করুন, খুব ইন্টারেস্টিং, আমরা যে প্রফিটটা ঘরে নিয়ে যাচ্ছিলাম সেই অ্যামাউন্টটাও বেড়ে কত হয়ে গেছে দেখুন, 30,000 টাকা। এইবার উইকলি যদি আমরা 30,000 টাকা প্রফিট বুকিং করি, তাহলে মান্থলি কত হয়, 1,20,000 টাকা। এইখানে আমি বলবো আপনারা আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করেছেন। যদি চান ব্যবসাটা চালিয়ে যেতে, ব্যবসাটা চলুক। 1,20,000 টাকা যেটা আপনি প্রফিট করছেন সেটা নিজের ইচ্ছার জন্য কাজে লাগান, নিজে এনজয় করুন, কারণ প্রত্যেক মানুষের তো একটা শেষ আছে। আর যদি কেউ মনে করেন যে না, অতগুলো টাকা আমার লাগবে না, ব্যবসাটাকে আরও বড় করতে চাই, তাহলে সে
50% প্রফিট বুক নিজের কাজে লাগান আর 50% বিজনেসটাকে গ্রো করান। যেটা আপনাদের ইচ্ছা সেটাই করতে পারেন। মোট কথা আমাদের যে লক্ষ্য সেটা আমরা ফুলফিল করেছি। এখন প্রশ্ন হলো এই লক্ষ্যটা যে ফুলফিল করলাম এটা তো একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এবং এই ক্যালকুলেশন বা এই প্ল্যানিং সঠিকভাবে বাস্তবে প্রয়োগ করতে গেলে আমরা কি তার যথাযথ ব্যবস্থা নিয়েছি? কারণ এখানে মেন আমাদের যেটা বাধা হয়ে দাঁড়াবে, আমরা যদি ঠিক টাইমে রোলিং করতে না পারি, মানে পুরনো মাল যদি আমাদের বিক্রি না হয়, নতুন মাল যদি আমরা কিনতে না পারি, তাহলে কিন্তু ব্যবসাটা চলবে না ঠিকঠাকভাবে। তো সেটার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি সেটাই এখন দেখব। দেখুন, আগের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করেছি টোটাল ইন্ডিয়াতে ইটিএফ আছে মোটামুটি 174 থেকে 175টা। এই ইটিএফ থেকে আমরা কিভাবে 50-60টা টপ ইটিএফ বেছেছি সেটা আগের ভিডিও দেখে নেবেন যদি কেউ না দেখে থাকেন। সেখানে আর আমি যাচ্ছি না, তাহলে ভিডিও আরও লেন্দি হয়ে যাবে। তো সেই 50-60টা ইটিএফ তো আমাদের বাঁচা হয়েছে। এইবার সপ্তাহে আমি কিনবো তো মাত্র একটা ইটিএফ। তো সেই একটা ইটিএফ কোনটা হবে? এখানেও একটা খুব ইন্টারেস্টিং আমরা রিসার্চ করেছি। সেটা কি না, একটা ইটিএফ যে কিনবো, যদি আমরা স্টক কিনি বা যারা স্টকে ইনভেস্ট করেন তারা জানেন স্টক কিন্তু সবসময় ব্রেকআউটে কিনতে হয়, কারণ সেই স্টকটা বাড়ার সম্ভাবনা বেশি থাকে। স্টক যখন ডাউন হয় তখন যদি আমরা কেনার কথা ভাবি তাহলে সেটা আরও ডাউন হতে পারে। কিন্তু ইটিএফ বাইংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এর রিভাইস পদ্ধতি মানে উল্টো নিয়মটা কাজে লাগাতে পারি। উল্টো নিয়মটা কি না, আমরা এখানে খুঁজবো কোন স্টকটা সস্তায় পাওয়া যাচ্ছে। একদম যদি আমরা সস্তায় কিনতে পারি, ব্যবসার নিয়ম তো এটা, সস্তায় যদি আমরা কিনতে পারি তাহলে সেটা আমরা খুব সহজেই তাড়াতাড়ি বিক্রি করতে পারবো। আমার তো খিদে বেশি না, মাত্র 3% প্রফিট আসবে, বিক্রি করে দেবো। এইবার আমরা ওই 50-60টার মধ্যে যেটা হচ্ছে সব থেকে 52 উইক লোয়ের কাছাকাছি যাবে সেটাকে কিনবো। কেন এটাকে করছি? কারণ এখানে স্টক জিরো হয়ে যেতে পারে, ইটিএফ জিরো হবে না। এই পদ্ধতিকে কাজে লাগিয়েই আমরা যেটা সব থেকে নিচে আছে সেটাকে বাই করছি। তাহলে আমার দুটো সুবিধা হচ্ছে, একটা হচ্ছে তাড়াতাড়ি আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাচ্ছে, এবং যদিও না হচ্ছে আরও নিচে অ্যাভারেজ বাইংয়ের সুযোগ পাচ্ছি, এবং প্রফিট আমার একটা নির্দিষ্ট প্রফিট যেটা বুক করার সেটা করছি। তো এইভাবে আমরা রিভাইস পদ্ধতি কাজে লাগিয়ে ইটিএফ বাইং করব। আপনারা এতক্ষণ কি বুঝলেন? এইটার সব থেকে খারাপ দিক কোনটা? যদি আমরা ঠিক টাইমে রোলিং করতে না পারি, প্রফিট বুকিং করতে না পারলে কি হবে আসুন দেখা যাক। ধরা যাক এই 26 নম্বর সপ্তাহে আমরা প্রফিট বুকিং করতে পারিনি, তাহলে আমার যে 10,000 টাকা নিয়ে মহাজনের বাড়িতে গিয়ে মাল কেনার কথা ছিল সেটা আমরা কিনতে পারবো না। তাহলে কি উপায় আছে? আমার কাছে দুটো অপশন থাকবে। একটা হয় যদি মনে হয় ব্যবসাটা আমার ঠিকঠাক চলছে, আরও কিছু পুঁজি আমি ঘর থেকে লাগাতে পারি, তাহলে আপনারা ঘর থেকে এই টাকাটা দিয়ে আপনারা রোলিং করতে পারেন ব্যবসাটাকে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কি করবেন? তাহলে এই সপ্তাহে মাল কিনতে যাবেন না, এই তো 2 সপ্তাহ যাবেন না, 3 সপ্তাহ যাবেন না, এর বেশি তো কিছু খারাপ হতে পারে না। আমরা তো লসে বুক করব না মাল, এটুকু আমাদের একদম প্রথম থেকে বলে আসছি। লসে আমরা মাল বুক করব না, বেচবো না, কারণ আমাদের মাল পচা নয়, নষ্ট হয়ে যাবে না, খারাপ হবে না, এক্সপায়ারি নেই। তাহলে আমরা তখন কি হবে, আমরা যেটা 183 সপ্তাহে দেখাচ্ছিলাম ওটা পিছিয়ে যাবে। 3.5 বছরে হবে না, 4 বছরে হবে, 4 বছরে হবে না, 5 বছরে হবে, 5 বছরে হবে না, 6 বছরে হবে, 7 বছরে হবে, কিন্তু হতে তো আমাদেরকে হবেই। তো এটাই হচ্ছে এই পদ্ধতির সব থেকে বড় প্লাস পয়েন্ট। এইবার আপনারা একটা জিনিস করবেন, এই এক্সেলটা দেখুন, এই এক্সেলটা কিন্তু আপনারা মেনটেন করবেন। এই যে 5,000 টাকার আপনার কিনছি, এটা হচ্ছে একদম প্রথম ইটিএফ ছিল। তো এই ইটিএফটা দেখুন, ইটিএফ কোড, যে ইটিএফটা কিনবেন তার একটা কোড এখানে লিখে রাখবেন। স্টার্ট ডেট মানে কবে কিনছেন লিখে রাখবেন। প্রফিট বুকিং ডেট মানে যেদিন আপনি প্রফিট বুকিং করবেন সেই ডেটটা অবশ্যই মেনশন হবে। আর একটা কি, যদি প্রফিট বুকিং না হয় তাহলে মান্থলি যে আমরা ইনস্টলমেন্টটা দিচ্ছি সেটার অ্যামাউন্টটা আর স্টার্ট ডেটটা এখানে লিখে রাখবেন, কারণ সেটা খুবই ভাইটাল। এরপরে যেদিন প্রফিট বুকিং হয়ে যাবে এটাকে একটা এইভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করে একটা কালার করে দিলেন, বাই কালার করে দিলেন। সেটা 1 নম্বরটা প্রথমে না হতে পারে, 2 নম্বরটা হতে পারে, সেই হিসাবে 6 নম্বরটা হলে ধরুন প্রফিট বুকিং 6 নম্বরটা কালার করে দিলেন। এইভাবে আপনার কালার করতে করতে আসবেন, তাহলে আপনাদের কাছে হিসাবটা স্পষ্ট থাকবে। আর এই যে এক্সেলটা
যদি আপনাদের লাগে আমাকে আপনারা ফোন করতে পারেন, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় যে কোনো সময় আমাকে যোগাযোগ করতে পারেন। আমি যদি ফোন রিসিভ করতে না পারি চিন্তা করবেন না, ঠিক কল ব্যাক করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আরও নতুন একটা টপিক নিয়ে। ধন্যবাদ।